হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি যে বিষয় নিয়ে পুনরায় তোমাদের সামনে চলে এসেছি তা হলো সমুদ্রগুপ্ত সম্পর্কে। তো এটি গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা উপরে বোর্ডে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এটা আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। তো আমাদের এখানে তোমাদের অনলাইন ক্লাস নেওয়া হয়, তার সাথে নোটসও প্রদান করা হয়। তো তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাইছো তারা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। চলো আর দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো আজকের আলোচনা হলো সমুদ্রগুপ্ত সম্পর্কে। তো বলা যায় যে ভারত ইতিহাসে যে কয়েকজন রাজা নিজ ক্ষমতা ও দক্ষতায় এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল তার মধ্যে অন্যতম একজন হলেন সমুদ্রগুপ্ত। তো আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে সমুদ্রগুপ্ত হলো যে গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত এবং কুমার দেবীর সন্তান। তো সমুদ্রগুপ্তের রাজত্বকাল হলো 335 খ্রিস্টাব্দ থেকে 375 খ্রিস্টাব্দ পর্যন্ত। অর্থাৎ প্রথম চন্দ্রগুপ্তের মৃত্যুর পর তার পুত্র সমুদ্রগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের সিংহাসনে বসেন, ঠিক আছে, বা গুপ্ত সাম্রাজ্যের শাসক হন। তো সমুদ্রগুপ্ত সম্পর্কে আমরা কোন কোন উপাদান থেকে জানতে পারি? এক্ষেত্রে বলা যায় যে সমুদ্রগুপ্ত সম্পর্কে এলাহাবাদ প্রশস্তি, তারপরে এরান লেখক, তার আমলের বিভিন্ন স্বর্ণ মুদ্রা, এছাড়া বৌদ্ধ গ্রন্থ আর্যমঞ্জুশ্রী মূলকল্প এবং কালিদাসের রঘুবংশম গ্রন্থ থেকে আমরা সমুদ্রগুপ্ত সম্পর্কে জানতে পারি। তো এই যে এলাহাবাদ প্রশস্তি, এই এলাহাবাদ প্রশস্তির ক্ষেত্রে বলা যায় যে সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন এবং এই এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্ত তথা তৎকালীন ভারতের রাজনীতিক, তারপরে অর্থনৈতিক বিভিন্ন তথ্য জানা যায়। তো এরপর বলা যায় যে এই এলাহাবাদ প্রশস্তির 13 থেকে 14 পংক্তিতে সমুদ্রগুপ্তের উত্তর ভারত অভিযান সম্পর্কে বর্ণনা রয়েছে। এছাড়া এলাহাবাদ প্রশস্তির 19 থেকে 20 পংক্তিতে আবার সমুদ্রগুপ্তের দক্ষিণ ভারত অভিযান সম্পর্কে একাধিক বর্ণনা প্রদান করা হয়েছে। তো বলা যায় যে সমুদ্রগুপ্ত উত্তর ভারত অভিযান করেন এবং উত্তর ভারত অভিযান করে তিনি 9 জন রাজাকে পরাজিত করে সমগ্র উত্তর ভারত নিজ সাম্রাজ্যভুক্ত করেন। তো এই যে 9 জন রাজাকে তিনি পরাজিত করেছিলেন উত্তর ভারতে, তার মধ্যে কয়েকজন রাজা হলো সব ক্ষত্রদের রুদ্রদেব, তারপরে নাগবংশীয় রাজা গণপতি নাগ, এছাড়া হলো যে মথুরার রাজা নাগ সেন, তারপরে অহিত ছত্রের রাজা অচ্যুত এবং উত্তরবঙ্গের রাজাকে নাগ দত্ত। এই কয়েকজন রাজাকে তিনি পরাজিত করেছিলেন। এছাড়া সমুদ্রগুপ্ত উত্তর ভারত অভিযান করার পর কি করেন? দক্ষিণ ভারত অভিযান করেন এবং দক্ষিণ ভারত অভিযান করে তিনি 12 জন রাজাকে পরাজিত করেছিলেন। তো এই 12 জন রাজার মধ্যে অন্যতম কয়েকজন রাজা হলো কৌশলের রাজা মহেন্দ্র, তারপরে কাঞ্চির রাজা বিষ্ণুগুপ্ত, কোটরের রাজা স্বামী দত্ত, এছাড়া কেরলের রাজা মন্টরাজ, তারপরে অভিমুক্তের রাজাকে নীলরাজ প্রমুখ, ঠিক আছে। তো এছাড়া বলা যায় যে সমুদ্রগুপ্ত ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন এবং ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক হওয়া সত্ত্বেও তিনি কিন্তু পরধর্ম সহিষ্ণু ছিলেন, অর্থাৎ অন্য ধর্ম সম্পর্কেও তার মনে মান্যতা ছিল। তো স্টুডেন্টস, এই ছিল আজকে আমরা সমুদ্রগুপ্ত সম্পর্কে ছোট্ট একটা আলোচনা। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। তোমাদের সাথে দেখা হবে অন্য এক ভিডিওতে অন্য এক টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।